অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার সময় এই ভুলগুলি কখনো করা যাবে না, ঠিক আছে? তো এই ফর্মটি দেখুন বাংলায় আছে, আপনারা কিন্তু এই ফর্মটি বাংলায় ফিল আপ করবেন না, ঠিক আছে? ইংরেজিতে ফিল আপ করতে হবে, আর সম্পূর্ণ বড় হাতের, ঠিক আছে? ছোট হাতের বা পেঁচানো অক্ষরে কিন্তু লেখা যাবে না। আর এই ফর্মটা দেখেন, প্রথমে কি লেখা আছে, পরিবারের প্রধানের নাম। এখানে পরিবারের প্রধান কিন্তু যে মহিলা অ্যাপ্লিকেশন করবেন তার স্বামীর নাম অথবা তার শ্বশুরের নাম হবে, ঠিক আছে? যদি শ্বশুর মারা গিয়ে থাকেন তাহলে স্বামীর নাম হবে, ঠিক আছে? আবার ধরেন কোনো 25 বছর হয়ে গেছে এমন কোনো মহিলা আছে, ঠিক আছে, তার বিয়ে হয়নি, সেখানে কিন্তু তার বাবার নাম অথবা মার নাম হবে। আবার বাবা যদি মারা গিয়ে থাকেন তাহলে মার নাম হবে, ঠিক আছে? তো এইখানে আবার সে পরিবারের প্রধান তখন কিন্তু একজন কিন্তু পুরুষ না মহিলা হয়ে যাবে, ঠিক আছে? আবার মা ও বাবা দুজনেই যদি মারা গিয়ে থাকে তাহলে তিনি হবে পরিবারের প্রধান, বা ভাই বা অন্য কেউ যদি না থাকে, ঠিক আছে? আর আধার কার্ডে যেটা আছে সেটা দেখে দেখে কিন্তু লিখতে হবে। তারপর দেখেন 4 নম্বরটা কি বলছে, পরিবারের প্রধানের আধার নম্বর। আধার নম্বর যেটা আছে দেখে দেখে এখানে লিখবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি সবগুলো না, যেটা ইম্পর্টেন্ট, যেই ভুলগুলি আপনারা করবেন না সেই জিনিসটা আমি বলছি। এখানে দেখেন লেখা আছে যোগাযোগের নম্বর, এটা কিন্তু ঠিকঠাক করে লিখতে হবে। আপনার পরিবারের প্রধানের যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই নাম্বারটাই কিন্তু এখানে লিখতে হবে, অন্য নাম্বার লিখলে কিন্তু হবে না। এখানে কিন্তু যে বলাই আছে দেখেন, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ। দেখেন 9 নম্বর আছে যে নাম, জন্ম তারিখ, লিঙ্গ ও পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর পরিবারের সকল সদস্যের, ঠিক আছে? এখানে হচ্ছে পরিবারের প্রধান, এখানে পরিবারের প্রধান একটা নাম লিখবেন, ঠিক আছে? এবার ইনি যদি পুরুষ হয় তাহলে কিন্তু এখানে কিন্তু টিক করবেন না, কারণ পুরুষ হলে কিন্তু সে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যোগ্য নয়, এখানে টিক করার দরকার নেই। আবার এখানে সদস্যর এখানে আপনি পরিবারের যে আপনার যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য দরখাস্ত করছেন এখানে তার নামটা দিলে ভালো হয়। এখানে 2 নম্বরে কিন্তু পরিবারের প্রধানের পরে তার নামটা দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে তার নামটা দিবেন আর তার ডিটেলস যেটা বলছে সেটা দিয়ে দিবেন, আধার নম্বরটা দিয়ে দিবেন। আর তারপরে 2 নম্বর সদস্য যেটা আছে, 2 নম্বর সদস্য আপনার পরিবারের বাচ্চা যদি থাকে সে বাচ্চার নামটা দিবেন, 2 জন থাকলে 2 জনের, 3 জন থাকলে 3 জনের, এইভাবে কিন্তু নামটা পরপর দিবেন। আর এর পরে যে আরো সদস্য 1 সদস্য 2 আছে, কিন্তু এখানে আপনার সদস্য 1 যেটা দিলেন, সদস্য 2 যেটা দিবেন, সদস্য 3 যেটা দিবেন পরে পেজে আছে, ওখানে কিন্তু সদস্য 1 সদস্য 2 সেটা কিন্তু মেনটেন করতে হবে। মানে এখানে 1 নম্বর সদস্যের যে নামটা থাকবে পরেও, আমরা পরে যাচ্ছি, পরে ওই পেজে কিন্তু একই রকম লিখতে হবে সদস্যের নামের জায়গায়। এই যে এখানে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, এই যে দেখেন এই সদস্য 3, এখানে সবারটা লিখে দিবেন, ঠিক আছে? তারপরে দেখেন তারপরে কোনটা করতে হবে, বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। 10 নম্বর অপশনটা দেখেন, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইখানে কিন্তু ভুল করলে চলবে না। এইখানে পরিবারের যে হেড তার নামটা দিবেন, তার ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন, তার সেই ব্যাংকটাই দিবেন যেটা ডিবিডি লিঙ্ক করা আছে, ঠিক আছে? ডিবিডি ক্রেডিটের জন্য আধারের লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। মানে আধারের সঙ্গে লিঙ্ক আছে যে ব্যাংকের অ্যাকাউন্টটা এবং মোবাইল নম্বরও তাতে যুক্ত আছে, সেই ব্যাংকের অ্যাকাউন্টটা কিন্তু এখানে দিবেন, অন্য ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু দিবেন না, ঠিক আছে? নাহলে কিন্তু সরাসরি কিন্তু টাকা যাবে না। এবার 2 নম্বর অপশনে সেখানেও কিন্তু একই রকম, এইখানেও কিন্তু তার নাম লিখবেন, নাম লেখার পরে সেই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর সেটাই দিবেন যেখানে ডিবিডি লিঙ্ক যুক্ত আছে, এবং ফোন নম্বরও অ্যাড আছে, ঠিক আছে? আর আধার কার্ডের নাম্বারও তার সেই অ্যাকাউন্টের সাথে সংযুক্ত আছে, সেই অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু এখানে দিতে হবে। একই রকমভাবে বাকি সদস্যদের যদি ব্যাংক ডিটেলস থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? 11 নম্বর গুরুত্বপূর্ণ, 11 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে শুনবেন। 11টা বলছে যে এপিক এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সমূহ, ঠিক আছে? HOF এপিক নম্বর, পরিবারের যিনি প্রধান আছেন তার কিন্তু এখানে এপিক নম্বরটা দিতে হবে, ঠিক আছে? আর বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে দেখবেন এখানে হচ্ছে যিনি পরিবারের হেড তার কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন, আর ভোটার কার্ডের পিছনে দেখবেন ওখানে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর লেখা থাকে কিছু কিছুতে। যদি বাই চান্স কোনো কার্ডে যদি লেখা না থাকে, আপনারা ভোটার লিস্ট থেকে দেখবেন ভোটার লিস্টের প্রথম পেজে অথবা যে কোনো পেজের উপরের দিকে দেখবেন লেখা আছে, কারো থেকে শুনে নেবেন, সেটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে? যদি আপনারা না বের করতে পারেন আমাকে বলবেন, আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো কী করে বের করতে হয়।
তো এখানে দেখবেন একই রকম ভাবে সদস্য 2 এর এপিক নম্বর, একই রকম বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলো দিতেই হবে। আর তারপরে আরেকটা দেখেন, আরেকটা হচ্ছে বিভাগ। 12 নম্বরে দেখেন, 12 হচ্ছে বিভাগ। এইখানে কিন্তু বলছে যে আপনি কি অসংগঠিত নাকি অসংগঠিত, আর্থিকভাবে দুর্বল, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণীর, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী। তো এগুলোর মধ্যে কিন্তু যেটা আপনার সার্টিফিকেট আছে সেটাই কিন্তু আপনি এখানে টিকমার্ক করবেন। সাপোজ এখানে যে আবেদন করছেন আমার মনে হয় তারই যে তিনি যদি ইউআর ক্যাটাগরি হয়, ইউআর ক্যাটাগরিতে ক্লিক করবেন। আর বাকি এগুলোর মধ্যে যদি আপনার থাকে তাহলে কিন্তু এখানে সার্টিফিকেটটা কিন্তু প্রদান করতে হবে। যদি এসটি সার্টিফিকেটে ক্লিক করেন তাহলে কিন্তু এসটি সার্টিফিকেট কিন্তু দিতে হবে। এখানে যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করবেন এখানে তার সার্টিফিকেটটা দেওয়ার কথাই বলা হয়েছে, কিন্তু বাকি সদস্যের কিন্তু এখানে বলা নেই সেরকম একটা। তা আমার মতে এখানে যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন এখানে কিন্তু তারই সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, তারপরে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এখানে দেখেন রেশন কার্ড। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে এখানে হ্যাঁ দিবেন। হ্যাঁ, রেশন কার্ড বলতে এখানে আপনি এখন যে রেশন কার্ডগুলো আপনাদের যারা আমরা রেশন তুলছি সেগুলোই। ঠিক আছে, যদি হ্যাঁ থাকে হ্যাঁ করবেন। আর রেশন কার্ডটা কী ধরনের রেশন কার্ড এখানে টিক দিয়ে দিবেন। এই অপশনটা দেখেন গুরুত্বপূর্ণ, বলছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 অথবা তার বেশি পাকা ঘর রয়েছে? ঠিক আছে, 3টা বা তার বেশি যদি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন। এটা কিন্তু ঠিকঠাকই দিবেন, কারণ কখনো কখনো এখানে কিন্তু ভেরিফিকেশন যদি হয় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সঠিক তথ্যই আমার মতে দেওয়া ভালো। এখানে ভুল তথ্য দিলে কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাওয়ার চান্স থাকে। তারপর এটা দেখেন পারিবারিক জমির মালিকানা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে আপনার নিশ্চয়ই যেখানে বাড়ি আছে সেই যে জমি আছে সেই জমির যে দলিল অথবা পাট্টা বা যে কাগজটা আছে সেই কাগজটা কিন্তু দিতে হবে। কারণ যেহেতু সেই বাড়িতে আপনারা আছেন তাহলে নিশ্চয়ই আপনি একটা দাবিদার আছেন, সেই জমির কিছুটা অংশ আপনি পাবেন বা আপনার পরিবার পাবে, সেখানে কিন্তু হ্যাঁতে টিক করে দিবেন। এবং টিক শুধু করলে হবে না, যে এই জমির কাগজটা জেরক্স কপিটা সেটাও কিন্তু দিতে হবে। তারপরে 3 নম্বর অপশনটা দেখেন পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ধরেন একটি জমির মধ্যে 3টি পরিবার যদি থাকে তাহলে কিন্তু সব জমি কিন্তু ওই 3টা পরিবারের ভাগ বা 4টা পরিবারের মধ্যে ভাগ হবে। সেখানে মোট জমির পরিমাণে কিন্তু কত শতাংশ, ধরেন এখানে 3 ভাগ যদি হয় তাহলে 33 ভাগ দিতে পারেন। মানে মোট আমি 100 ধরে আমি যদি হিসাব করি, ঠিক আছে, এখানে 33% আপনি করতে পারেন। তারপর যদি বলছে যানবাহন, আপনি ও পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক ও মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি থাকে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। কি ধরনের গাড়ি, গাড়ির নম্বর, এর রেজিস্ট্রেশন সব এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, পরিবারের সদস্যর এটা দেখেন পরিবারের সদস্যর প্যান কার্ড, যদি প্যান কার্ড থাকে প্যান কার্ডে কিন্তু সবারটা লিখতে হবে। ঠিক আছে, যদি প্যান কার্ড থাকে, যদি হ্যাঁ হয় তাহলে তার নাম ও প্যান কার্ডের নাম্বার কিন্তু লিখতে হবে। আর যদি না থাকে তাহলে নাতে ঠিক করবেন। পরিবারের যিনি হেড তার নামটা এখানে লিখবেন আর প্যান কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। ঠিক আছে, তাহলে কিন্তু পুরো ডিটেলসটা পেয়ে যাবে যে এখানে ব্যাংকের লেনদেন কীরকম, আদৌ ট্যাক্স দেয় কি না সেটা কিন্তু চলে আসবে। তারপর এটা দেখেন কর্মসংস্থান, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তিনি কি কাজ করেন, সরকারি না বেসরকারি, ঠিক আছে, কোনো পরিযায়ী শ্রমিক কিনা বা বেকার বা অন্যান্য, যেটা হয় সেটা আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, এটা কোনো গুরুত্বপূর্ণ, এটা সবাই পারবে, সবাই বুঝতে পারবে, এটা যেটা হয় সেটা দিয়ে দিবেন। এটা দেখেন এটা গুরুত্বপূর্ণ, বলছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্য সংখ্যা, এখানে কিন্তু প্রাপ্তবয়স্কদের বলছে। ঠিক আছে, বাচ্চাদেরগুলো কিন্তু বলে নাই। এবং হচ্ছে কতজন, এতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, এখানে কয়েকজন, 2জন 3জন যেটা লিখে দেবেন। আর কতজন শিক্ষিত প্রাপ্তবয়স্ক, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সেটা কত এখানে লিখে দেবেন। ঠিক আছে, যে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। ঠিক আছে, এখানে কিন্তু আবার কত অবধি লেখাপড়া আছে সেই সার্টিফিকেটটাও কিন্তু দিতে হবে, এর মধ্যে বলা আছে। ঠিক আছে, এই নথিগুলো কিন্তু দিতে হবে, এটা দিয়ে দেবেন। এটা দেখেন বলছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন অথবা বর্তমান ধারক, মানে কেউ কোনো পঞ্চায়েত কিনা, প্রধান কিনা, কাউন্সিলর কিনা বা এমএলএ কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিক দিবেন। ঠিক আছে, তারপরে এইখানে বলছে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বরটা লিখবেন। আর বলছে প্রয়োজনীয় সকল নথি থাকলে জমা দিন এবং স্বঘোষণা মানে ডিক্লারেশন একটা দিতে হবে আপনাকে, যদি থাকে, যাদের থাকে তাদের জন্য। ঠিক আছে,
বা কোনো যদি পেনশন হয়, পরিবারে কেউ যদি পেনশন পেয়ে থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, এবং যিনি সরকারি পেনশন ভোগী তার সদস্য নম্বর কত, তিনি ওই যে 1 নম্বর সদস্য 2 নম্বর সদস্য আমরা যে করলাম সেখানে মধ্যে এখানে নাম্বারটা দিতে হবে, মানে পরিবারের যে সদস্য সেখান থেকে কত নম্বরে আমরা তার নামটা লিখেছিলাম সেখানের মধ্যে সদস্য নাম্বারটা লিখতে হবে। ঠিক আছে, বলছে কোনো সদস্য জিএসটি অধীনে নিবন্ধ আছেন কিনা, মানে কারো জিএসটি নাম্বার আছে কিনা, যদি ব্যবসা বাণিজ্য বড় ব্যবসা থাকে তাহলে নিশ্চয়ই জিএসটি নাম্বার থাকবে, তাহলে হ্যাঁতে টিক দেবেন আর জিএসটি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে 8 নম্বরটা গুরুত্বপূর্ণ, এখানে বলছি পরিবারের মোট বার্ষিক আয়, এখানে বার্ষিক আয়টা কিন্তু লিখে দেবেন, 1 লাখ বা যার যেটা মনে হয় সেটা লিখে দেবেন। এটা গুরুত্বপূর্ণ। সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, সিএ মানে ভারতের নাগরিকত্ব অর্জনের জন্য যদি দরখাস্ত করে থাকেন, হ্যাঁ ঠিক, আপনি যদি সার্টিফিকেট পেয়েও থাকেন বা কাগজ পেয়ে থাকেন ভারতের নাগরিকত্ব, সেটা কিন্তু এখানে লিখতে হবে। বা আপনি যদি এই দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে কিন্তু এটার দরকার নেই, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এটা দরকার নেই। প্রযোজ্য নয় কিন্তু টিক করে দেবেন। যদি সিএ মানে বাইরের দেশ থেকে যারা এই দেশে এসে ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য কোনো দরখাস্ত করে থাকেন, এটা তাদের জন্য, ঠিক আছে, এটা কিন্তু সবার জন্য নয়, যারা না এটা প্রযোজ্য নয় লিখে দেবেন। তারপরে দেখেন অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড ARD, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যশ্রী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি, এগুলোর থেকে যদি আপনারা যদি কোনো পেয়ে থাকেন সরকারি সুবিধা, ঠিক আছে, সেটা কিন্তু ডিটেলসটা এখানে দিতে হবে। এখানে পরিবারের যে হেড তার নামটা দিবেন, হ্যাঁ, তার আইডি নাম্বারটা দিবেন, নম্বরটা দিবেন এবং কত তারিখে সেটা ইস্যু হয়েছে, এবং পরিবারের আরও সদস্য যারা আছে তারা যদি এই সুবিধা পেয়ে থাকেন তাদের কিন্তু এটা কিন্তু দেখতে হবে সবারটাই, ঠিক আছে। এবং প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ, মানে এই যে এই সংস্থার যে সাহায্যগুলো আপনারা পাচ্ছেন, টাকাগুলো পাচ্ছেন, সুবিধাগুলো পাচ্ছেন, সেগুলা কারা দিচ্ছে সেই সংস্থার নামটা কিন্তু দিতে হবে। এইটা দেখেন, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। বলছে যদি SIR 2026-এ, ঠিক আছে, নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, মানে এই যে 2026-এ আমাদের যে SIR হলো, ভোটার কার্ডে যে নিবিড় সংশোধন হলো, সেখানে যদি আপনার নাম যদি কাটা গিয়ে থাকে, ঠিক আছে, এবং সেটা যদি ট্রাইব্যুনালে যায় মানে বিচার বিভাগের মধ্যে যায়, যদি আবার নামটা আপনার আবার উঠবে কিনা, ঠিক আছে, যদি আপনি ট্রাইব্যুনালে নাম যদি কাটা গিয়ে থাকে তাহলে কিন্তু এখানে প্রযোজ্য নয়তে টিক দিবেন। যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে প্রযোজ্য নয়তে টিক দিবেন। যদি ভোটার লিস্টে থেকে নাম কাটা গিয়ে থাকে, ঠিক আছে, ভোটার লিস্টে থেকে যদি নাম কাটা গিয়ে থাকে তাহলে কিন্তু বলবেন যে হ্যাঁ আমার নাম এটা ট্রাইব্যুনালে গেছে, আমার নামটা, তার ওই ডিটেলসটা এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তার মানে মামলাটি আপনার কোর্টে আছে, সেই কত নম্বর মামলা সেই মামলার বিবরণটা কিন্তু এখানে দিতে হবে, বুঝলেন। মানে যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের কিন্তু এটা প্রযোজ্য নয়, প্রথমেই টিক দিয়ে দেবেন প্রযোজ্য নয়। আর যাদের নাম কাটা গেছে এবং যেটা ট্রাইব্যুনালে চলে গেছে, ঠিক আছে, এটা তাদের জন্য, ঠিক আছে। কোনো সরকারি প্রকল্পের সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা DBT এর মাধ্যমে পাচ্ছেন? যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে হ্যাঁতে টিক দিবেন, ঠিক আছে। পরিবারের প্রধান যদি পেয়ে থাকেন হ্যাঁতে টিক দিবেন। এটা কি প্রকল্পের ডিটেলসটা কিন্তু এখানে লিখতে হবে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে একটু গুরুত্বপূর্ণ আছে, বলছে যে সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা একটা ডিক্লারেশন, এখানে আপনি সই করে দেবেন, ঠিক আছে। যিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতেছেন তার সই দিয়ে দিবেন, বা পরিবারের যিনি হেড তিনিও যদি সই করতে পারেন তবুও ভালো হয়, ঠিক আছে। এবার পরিবার এটা একটা ভাইটাল জিনিস। পরিবারের সংজ্ঞা এখানে দেওয়া আছে। পরিবার কাকে বলে সেটা এখানে লেখা আছে, দেখেন দ্রষ্টব্যতে। বলছি পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ আপনাদের পরিবারে যদি অনেক সদস্যের সংখ্যা যদি বেশি থাকে তাহলে দেখবেন যে যে ঘরে রান্না হয় সে হাঁড়ি থেকে কারা কারা খাবার খাচ্ছেন, ঠিক আছে, তারাই কিন্তু পরিবারের সদস্য। আর একটা ফর্মের মধ্যে তাদের সবার নাম দিয়ে দিবেন, ঠিক আছে। তো ভিডিও যদি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।